সেই ভয়াবহ অস্ত্রটা ফেলেই দিল ইরান। খুবই প্রত্যাশিত ছিল। যেভাবে আমেরিকা এই ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্টের মধ্যে ঢুকে ইরানকে একেবারেই গুঁড়িয়ে দিয়ে এসেছে তাদের পারমাণবিক কেন্দ্রগুলো, 3টি পারমাণবিক কেন্দ্রে আঘাত এনেছে আপনারা জানেন, নাতানাজ, ফোর্দো আর ইস্পাহান। এই 3টি পারমাণবিক কেন্দ্রে আঘাত এনে গুঁড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে GV-57 এবং কিছু সাবমেরিনের মাধ্যমে। সেই ভিডিও আমি আপনাদের সামনে গত পর্বে দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম যে খুব স্বাভাবিক ব্যাপার যে একদল মেরে যাবে আর অন্য দল মার খাবে, পৃথিবীর ইতিহাসে হয়নি আর এবারেও হবে না। আর ঠিক সেই কারণে ইরান সেই অপ্রত্যাশিত কাজটা করে দিল, যে অপ্রত্যাশিত কাজের জন্য শুধুমাত্র ইসরায়েল বা আমেরিকা নয়, এমনকি ভারতবর্ষ পর্যন্ত সেই অস্ত্রে আহত হলো। কি সেই অস্ত্র? নিশ্চিতভাবে আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। এবং আপনারা জানেন যে ইসরায়েলকে যেমন প্রত্যক্ষভাবে আমেরিকা সাপোর্ট করছে, ঠিক তেমনি ভাবে আবার এই যে আমেরিকার ইরানের মাটিতে হামলা চালানোকে সরাসরিভাবে নিন্দা চালিয়েছে বিশ্বের অন্যতম দ্বিতীয় এবং তৃতীয় শক্তিশালী দেশ রাশিয়া এবং চীন। রাশিয়ায় উড়ে গিয়েছে ইরানের বিদেশমন্ত্রী তড়িঘড়ি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে, নেক্সট পদক্ষেপ ঠিক করতে। অন্যদিকে চীন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এটা সঠিক কাজ করেনি, আমেরিকার কাছে এটা প্রত্যাশিত ছিল না। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন, আরো একটা তথ্য দিই তারপরে বলছি, যে এদিকে ব্রিটেন কিয়ের স্টামার একেবারেই টুইট করে বলে দিয়েছেন, যদি কোনো প্রত্যাঘাত আমেরিকার ওপর নেমে আসে তাহলে সেটা আমরা ন্যাটো অন্তর্ভুক্ত দেশের প্রত্যাঘাত হিসাবে মেনে নেব এবং আমরা রিটালিয়েট করব। অর্থাৎ আপনারা জানেন ন্যাটো অন্তর্ভুক্ত প্রায় 50-এর মতো দেশ রয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে ইরানের তরফ থেকে কোনো রিটালিয়েশন আমরা নিজেদের দেশের আঘাত ভাববো এবং আমরা ঝাঁপিয়ে পড়ব। এদিকে ঋষি সুনকেরও ওই একই বক্তব্য, তিনিও বলেছেন, তিনিও সাপোর্ট করেছেন এই ইরানের পরমাণু পরিকল্পনাকে গুঁড়িয়ে দেওয়ার জন্য। ঠিক এই পরিস্থিতিতে একবার কল্পনা করে দেখুন, আমরা যখন প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়ে গিয়েছি, যখন আমি আপনাদের সামনে এই তথ্য দিন 15 আগেই বলে দিয়েছিলাম যে এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমাদের, ঠিক তখন ব্রহ্মাস্ত্র ফেলে দিল ইরান। ইরানের হাতে সব থেকে বড় যে অস্ত্র ছিল সেই অস্ত্র প্রয়োগ করে দিল ইরান। আজকে সেটা ব্যাখ্যা করব আপনাদের সামনে। তবে পর্ব যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করার জন্য একটা লাইক, পর্বটিকে শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের পর্ব। দেখুন, এই যে ভয়ানক আক্রমণ, আপনারা সমর্থন করেন না লিখে জানাবেন আজকে। তবে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন তাহলে কোন দেশ পারমাণবিক শক্তিধর হয়ে উঠুক নতুন করে, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। তবে উল্টো দিকে ইরানও কিন্তু তাদেরও রিটালিয়েশনের অধিকার রয়েছে, তার কারণ ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্টের মধ্যে ইউএস এর এই ঢুকে পড়া। কাজে ইরানও প্রত্যাঘাত যে করবে সেটা খুবই এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু এই যে তাদের ভূমিকা তারা বিভিন্নভাবে নিতে পারত, তাদের সব থেকে মানে 2-3টে যে বড় পদক্ষেপ তারা নিতে পারতো, সেটা হচ্ছে একেবারে রাশিয়ার বুকে ঢুকে, মাফ করবেন, ইসরায়েলের বুকে ঢুকে আক্রমণ করা, কিংবা তারা যেটা প্ল্যান করছে এখনো পর্যন্ত যে ইরাক, সিরিয়া, এই সমস্ত জায়গাতে তাদের পড়শি দেশগুলোতে আমেরিকার যে সেনাবাহিনী রয়েছে তাদের আক্রমণ করা। এরকম 2-3টে প্ল্যান রয়েছে, কিন্তু যে মারাত্মক বোমটা তারা ছুড়ে দিয়েছে, মিসাইলটা যারা ছুড়ে দিয়েছে, সেটা হচ্ছে হারমুজ প্রণালী। যারা সিম্পল অ্যাজ এভিয়েশন নিয়মিত দর্শক, তাদের এই ব্যাখ্যা আমি অনেকদিন আগেই করে দিয়েছি যে ইরানের হাতে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে। আমি আপনাদের বলেছিলাম স্যামসন অপশনের কথা, যে ইসরায়েলের হাতেও ব্রহ্মাস্ত্র রয়ে গিয়েছে, আর ইরানের হাতে ব্রহ্মাস্ত্র হচ্ছে এই হারমুজ প্রণালী। কি এই হারমুজ প্রণালী? প্রথমে আপনাদের বলে রাখি, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, যেখানে ইসরায়েলের পার্লামেন্ট থেকে বলা হয়েছে হারমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার তারা সম্মতি প্রকাশ করেছে। অর্থাৎ এবার বিশ্বের ডামাডোল সৃষ্টি হয়ে গেল। কেন না, এই হারমুজ প্রণালী কি সেটা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। দেখুন, ইরান হচ্ছে পারস্য উপসাগরের তীরে একটি দেশ ইরান, আর ইরানের পাশেই রয়েছে ওমান। ওমান, সেখানেও একটা উপসাগর রয়েছে যার নাম হচ্ছে ওমান উপসাগর। অর্থাৎ এই দুটি উপসাগর, একটা ওমান উপসাগর আর একটা পারস্য উপসাগর, এইটা একটা ছোট্ট নদীর বাঁকের মতো
একটা প্রণালী রয়েছে। প্রণালী মানে আপনারা জানেন, ভূগোলে পড়ে এসেছেন, প্রণালী মানে দুটো বড় উপসাগর কিংবা দুটো সাগরকে কানেক্ট করে যে সরু একটা অংশ, তাকে প্রণালী বলা হয়। সেই প্রণালী হচ্ছে হারমুজ প্রণালী। এই হারমুজ প্রণালী ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে কানেক্ট করে। বিশ্বের 20% তেল অপরিশোধিত, 20% বিশ্বের তেল, ভেবে দেখুন 20% এই প্রণালীর মধ্যে দিয়ে যাতায়াত করে। অ্যারাউন্ড 30 মিলিয়ন ব্যারেল ইন এ ডে এই অংশটার মধ্যে দিয়ে যাতায়াত করে। 30 মিলিয়ন ব্যারেল ইন এ ডে, একবার ভেবে দেখুন। তারা এই জায়গাটা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম, অনেক আগে বলেছিলাম আমি, যে তারা এটাই করবে, এবং দেখুন আমার কথা মিলে গেল, তারা সেটাই করতে চলেছে। অন্তত তাদের সংসদে সেটা পাশ হয়ে গিয়েছে। এরপরে আরো কোনো ফর্মালিটি রয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই নদী, এই যে প্রণালী, এটা 39 কিলোমিটার লম্বা এবং এটার সব থেকে সরু অংশটা হচ্ছে 31 কিলোমিটার, অর্থাৎ খুব বেশি প্রশস্ত নয়। যেমন প্রণালী হয়ে থাকে, প্রণালী খুব বেশি প্রশস্ত হয় না, কিন্তু এর একটা বিশেষত্ব রয়েছে, এটা অত্যন্ত গভীর, সম্ভবত 60 মিটার গভীর রয়েছে। সেই কারণে অত্যন্ত ভারী জাহাজ এখান দিয়ে যাতায়াত করতে পারে। আর তাই এই প্রণালীটা কাতার, ওমান, সৌদি আরবিয়া, আরব আমিরশাহী, এই সমস্ত কান্ট্রিগুলোতে যে তেল তৈরি হয়, ইরাক, এই সমস্ত কান্ট্রিগুলোতে যে তেল তৈরি হয়, সেই তেল উৎপাদিত তেল এই প্রণালীর মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট হয়। এই প্রণালী যদি হ্যাম্পার হয়ে যায়, গোটা বিশ্ব বাজারে তেলের হাহাকার ছুটবে। 20% বিশ্বের অস্থিরতা সৃষ্টি হয়ে যাওয়া মানে কল্পনা করতে পারেন? 1% অস্থিরতা সৃষ্টি হয়ে যাওয়া মানে শেয়ার মার্কেটে ধস, আরো অনেক কিছু। 20% অস্থিরতা সৃষ্টি হওয়া মানে কি বিপর্যয়, এটা কল্পনা করতে পারেন? আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না, বিশ্বের অন্য দেশ ছেড়ে কথা বলবে না। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তটা এতটা সহজ নয় ইরানের পক্ষে। এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে ইরানের জন্য বুমেরাংও হতে পারে। আমি ব্যাখ্যা করব কেন এই সিদ্ধান্ত বুমেরাং হতে পারে। আমি ব্যাখ্যা করব যে ভারতের জন্য কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে। ভারতে কতটা ক্ষতিগ্রস্তের মুখে হবে সেটাও ব্যাখ্যা করব, কিন্তু আপনাদের একটু ধৈর্যের প্রয়োজন। দেখুন, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে নিশ্চিতভাবে একটা কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারবে। কিভাবে তারা চাপ সৃষ্টি করতে পারবে? না, ওই যে হারমুজ প্রণালীর তলায় কোনো ধরুন মাইন্স রেখে দিল, কিভাবে বন্ধ করতে পারবে? এ তো বেড়া দিতে পারবে না। কোনো মাইন্স রেখে দিল, কোনো জাহাজ আসলো, উড়ে গেল। হয়তো তারা আনুষ্ঠানিকভাবে যদি স্বীকার করেই নেয় যে আমরা ওই প্রণালী বন্ধ করে দিলাম, যদি কোনো জাহাজ আসে আমরা উড়িয়ে দেব, তাহলে কোনো জাহাজ আসলে সেটাকে উড়িয়ে দিতে পারে। এর ফলে নিশ্চিতভাবে বিশ্ববাজারে একটা কূটনৈতিক চাপ হবে, অর্থনীতির চাপ বাড়বে। কিন্তু একবার ভেবে দেখেছেন যে এর ফলে তাদের বন্ধু দেশগুলো পর্যন্ত রেগে যেতে পারে? যেমন ধরুন সৌদি আরবিয়া, কাতার, ইরাক, এরা তো এদের বন্ধু দেশ। তাহলে এদেরও তেল সরবরাহ বা এরা যে দেশে তেল সরবরাহ করে সেগুলো ব্যাহত হবে। তাহলে বন্ধুদের পিঠে ছুরি মারা হতে পারে, এখানে তারা কোণঠাসা হতে পারে, এবং নিজেদেরও ব্যবসা বাণিজ্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রণালীর মধ্যে দিয়ে, যেটা তাদের অর্থনীতিকে আরো ভয়ানক নিম্নগতি প্রাপ্ত করে দেবে, এই আশঙ্কা রয়েছে। আমেরিকা এই ঘটনার পর যে কোনো মুহূর্তে তাদের উপর রিটালিয়েশন করতে পারে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আর একটা তাদের পদক্ষেপ, আমরা আরো বড় আকারের হামলা চালাবো। তাহলে বুঝতে পারছেন, আরো তারা যদি বড় আকারের হামলা চালায়, এদিকে রাশিয়া এবং চীন যদি এদের সাপোর্ট দিয়ে দেয়, তাহলে আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান যে সম্পূর্ণ লাভজনক অবস্থায় রয়ে গিয়েছে, অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়ে গিয়েছে, এটা বলা যাবে না। নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করছে, কতদিন চালাতে পারবেন? তাদেরও তো ব্যবসা বাণিজ্য হ্যাম্পার হবে। এবং তারপরে যে বললাম, যে সমস্ত বন্ধু দেশে তেল যায়, সেই দেশগুলো ইম্প্যাক্টেড হয়ে যাবে। তাহলে আজকে যারা পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে জানেন, চীন 80% তেল কেনে এই ইরানের কাছ থেকে, 80% কম দামে তেল কেনে ইরানের কাছ থেকে। তাহলে ভাবুন, এই যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে চীনের অর্থনীতি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে বুঝতে পারছেন? 80% তেল কেনে। ভারত কত পার্সেন্ট তেল কেনে একটা ভিডিওতে বলে ব্যাখ্যা করেছিলাম, আজকে সম্পূর্ণ ব্যাখ্যা করবো আপনাদের সামনে ভারত কতটা ইম্প্যাক্টেড হতে পারে। কিন্তু চীন 80% তেল কেনে যে দেশের কাছে, সেই বন্ধু দেশ হয়েও যদি এই প্রণালী বন্ধ করে দেয়, তাহলে চীনের অর্থনীতির বোঝা বাড়বে।
এবার আপনাদের সামনে সেই প্রশ্নটাই আশা করি আপনারা শুনতে চাইছেন যে আমরা কতটা ইম্প্যাক্টেড হব বা আদেও হব কিনা। ইয়েস, উইল বি ইম্প্যাক্টেড, আমরা ইম্প্যাক্ট হব। তবে এইখানেই হচ্ছে একটা প্রশাসনের চাল, এইখানেই হচ্ছে একটা সরকার কিভাবে দেশ চালায় তার উপরে নির্ভর করছে যে কোনো পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবিলা করতে পারবো। আর ঠিক এই জায়গাটাতে আমাদের এই মুহূর্তে যে সরকার রয়ে গিয়েছে, কেন্দ্রীয় সরকার, তারা জেনে বুঝে, আমি আপনাদের সামনে এই কথাটা পরিষ্কারভাবে বলছি, জেনে বুঝে তারা এই সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়েছিল যে কোনো একটি মিডল ইস্ট কান্ট্রির ওপর একচ্ছত্র ভরসা করা উচিত হবে না। That was a decision taken by our সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড ওই ডিসিশনটা যে কতটা ওয়াইজ ডিসিশন ছিল আজকে আমরা বুঝতে পারছি। কেন? আসুন আমি আপনাদের সামনে একটা চার্ট দেখাই। এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভারত ঠিক কোন কোন দেশের কাছ থেকে কত শতাংশ তেল কেনে। দেখুন, ভারত রাশিয়ার কাছ থেকে সব থেকে বেশি পার্সেন্ট তেল কেনে, 36%। কেন ভারত রাশিয়ার কাছ থেকে বেশি তেল কেনে বলুন তো, মিডল ইস্ট ছেড়ে? তার কারণ হচ্ছে ট্রাস্ট। রাশিয়াকে ট্রাস্ট করা যায়, বাকি অন্য দেশগুলোকে ট্রাস্ট করা যায় না। সেই জন্য দেখুন ভারত সব থেকে বেশি ট্রাস্ট করে রাশিয়ার ওপর। কোনো একটা দেশের ওপর তো আপনাকে ট্রাস্ট করতে হবে। দেখুন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও তেল সরবরাহ অটুট রেখেছে রাশিয়া, কম দামে, অত্যন্ত কম দামে। এত কম দামে কোনো মিডল ইস্ট তেল সরবরাহ করে না, রাশিয়া যতটা কম দামে তেল সরবরাহ করে। তারপরে হচ্ছে 20% ইরাক, সৌদি আরবিয়ার কাছে 13 to 15%, আরব আমির শাহীর কাছে 6 to 11%, আমেরিকার কাছে 3% ইরানের কাছ থেকে ওই অ্যারাউন্ড 2 to 3%। এবার বুঝতে পেরেছেন যে দাবার চালের পরবর্তী কি চাল দেবো, এটা আমাকে অনেক আগে থেকে ভেবে রাখতে হয়। ইরান আর ইসরায়েলের কনফ্লিক্ট আজকে নতুন কিছু নয়, সেই কারণেই ভারত ইরানের ওপর ডিপেন্ডেন্ট হয়নি। চীন ডিপেন্ডেন্ট ছিল, সস্তায় তেল কিনেছিল 80%। আজকে চীনের অর্থনীতি বুঝতে পারছেন কি ভয়ঙ্কর, তাদের শেয়ার মার্কেটে পতন আসবে, কি ভয়ঙ্কর তাদের মুদ্রাস্ফীতি হবে বুঝতে পারছেন। 80% তেল নির্ভর করে ইরানের ওপর। হারমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কি হবে বুঝতে পারছেন। আর ভারতের বুঝতে পারছেন যে ইরানের ওপর ডিপেন্ডেন্ট নই। আমরা জানতাম, মানে কি আমাদের গভর্নমেন্ট জানতো, আমাদের গভর্নমেন্ট জানতো, এবং এই জন্যই একটা গভর্নমেন্ট কতটা ওয়াইজ তার উপর ডিপেন্ড করে। আপনার প্রাইম মিনিস্টারের কত ডিগ্রি আছে এটা ইম্পর্টেন্ট নয়, আপনি প্রাইম মিনিস্টারকে কতটা খোলা হাত দিয়েছেন, সে কতটা কার্য করতে পারছে, তার উপস্থিত বুদ্ধি কতটা, তার উপর ডিপেন্ড করে। আর আজকে দেখুন ভারত কোনো একটা দেশের ওপর নির্ভর নয়, হ্যাঁ রাশিয়ার উপর সব থেকে বেশি নির্ভরশীল, কিন্তু রাশিয়া আবার প্রোভেন পার্টনার। রাশিয়া কোনোদিন বিট্রে করেনি আমাদের ইতিহাসে। এত অধ্যায়, এত সিচুয়েশন, এত পালাবদল, কেন্দ্রীয় সরকার চেঞ্জ হয়েছে, রাশিয়া কোনোদিন বিট্রে করেনি। আমরা রাশিয়ার ওপর বিশ্বাসযোগ্যতা যেটা দেখাতে পারি, কোনো আরব কান্ট্রির ওপর সেই বিশ্বাসযোগ্যতা কি দেখাতে পারি? সেই কারণে এই রকম একটা ডাইভার্সিফিকেশন, যে আমি কোনো একটা দেশের সঙ্গে এইরকম ভাবে ডিপেন্ডেন্ট নই, ক্লোজলি ডিপেন্ডেন্ট নই। আর সেই কারণে ইরানের কাছ থেকে যেহেতু আমরা অত্যন্ত কম ডিপেন্ডেন্ট, অন্তত 3 থেকে 4% হয়তো তেল তাদের কাছ থেকে আমদানি করি। হ্যাঁ, দ্রব্যমূল্যর বৃদ্ধির ওঠানামা করবে, অপরিশোধিত তেলের দাম বাড়বে। তার কারণ হচ্ছে চীন যদি ইরানের থেকে মুখ ফিরিয়ে এখন অন্য কোনো দেশে চলে যায়, তাহলে নিশ্চিতভাবে সেই দেশ তারা তেলের দাম বৃদ্ধি করে দেবে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি হবে, সার্বিকভাবে তেলের মূল্য বৃদ্ধি হতে পারে। সেই জায়গাটা আমাদের প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে। কিন্তু তাহলেও চীনের বাজারে যতটা প্রভাব পড়বে, জাপানের বাজারে যতটা প্রভাব পড়বে, কোরিয়ার বাজারে যতটা প্রভাব পড়বে, ভারতের বাজারে তার 2% প্রভাব পড়বে না। ওদের যদি, ধরুন আমি কথাই বলছি যে ওদের যদি 30% দাম বেড়ে যায়, আমাদের সেখানে দাম বাড়বে ম্যাক্সিমাম হয়তো 1% বা 2%, তার বেশি বাড়বে না। তার কারণ হচ্ছে উই আর নট এভার ডিপেন্ডেন্ট অন দ্য মিডল ইস্ট কান্ট্রিজ। কারণ আমরা জানতাম যে এরা মানে একেবারে কি বলবো যুদ্ধের মধ্যে রয়েছে, যে কোনো সময় এই ঘটনা ঘটতেই পারে। কিন্তু এই যে হারমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, এটা বুমেরাং হয়ে যেতে যাবে। আমি আপনাকে বলছি ইরান এটা করতে পারবে না। ইরান এটা যদি করে তাহলে তাদের উপর আরো ক্রমাগত চাপ বৃদ্ধি হবে, অর্থনৈতিকভাবে তারা বিপর্যস্ত হবে। এরপরে ন্যাটো অন্তর্ভুক্তিকরণ দেশগুলো সকলে ইরানের বিপক্ষে চলে যাবে। এই মুহূর্তে ইরানের যারা বন্ধুরা রয়েছে, যারা সাপোর্ট করছে, তারাও বিপক্ষে যাবে। তার কারণ আমি একজন শত্রুকে ছুরি মারতে গিয়ে আমি সকলকে ছুরি মারতে পারি না। ওই অনেকটা সেই মনে আছে আপনাদের যে কংসের কৃষ্ণবধের মতো, যে কংস বলেছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান
যখন জন্মগ্রহণ করেছিল কংস এসে দেখে যে একটা মেয়ে, কংস বলেছিল না এ তো মেয়ে হতে পারে না, তার মানে নিশ্চয়ই বাসুদেবের পরিবর্তন করে এসেছে, অন্য কোথাও সরিয়ে এসেছে। তখন কংস কি করেছিল, পুতনা রাক্ষসীকে বলেছিল যে গতকাল গোকুলে যতজন বাচ্চা জন্মেছে এই প্রত্যেকটি বাচ্চাকে বিষময় দুধ খাইয়ে মারতে হবে। একটা কৃষ্ণকে বধ করার জন্য সকলকে মেরে দিয়েছিল কংস। তাহলে কংসর কি পরিণতি হয়েছিল জানেন আপনারা? ইরান যদি সেই কাজটা করে তাহলে ইরানকেও সেই পরিণতি ভুগতে হবে। ইরান যদি শত্রু মিত্র চিনতে না পারে, শত্রুকে মারার জন্য যদি মিত্রদেরও বলিদান দিতে পারে, তাহলে বুঝতে পারছেন যে এই ইরানকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই। আপনারা তৈরি থাকুন, নেক্সট ভিডিও আনছি সম্ভবত পাকিস্তানের ওপর। পাকিস্তান কিভাবে ব্যাকস্ট্যাপ করেছে, ইসলামিক কান্ট্রি বন্ধু বলেন না, এই পাকিস্তান কিভাবে ব্যাকস্ট্যাপ করেছে একটা বড় ঘটনা নিয়ে আসছি। সম্ভবত যদি এর থেকেও বড় ঘটনা ইমিডিয়েট না ঘটে যায়। যারা পছন্দ করলেন আজকের ভিডিও, যারা আমার বিশ্লেষণকে পছন্দ করেন, পাশে থাকবেন একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। এখনকার মতো এখানেই, নমস্কার।